আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বৃষ্টি ভেজা একটি দুপুরে চ্যানেল আয়ের পর্দায় ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের আয়োজনে। দর্শক, আজকে দিনটি যেমন বিশেষ, আজকে একজন বিশেষ মানুষ আমাদের সাথে আছেন এবং তাকে আপনারা সকলে চেনেন, ভালোবাসেন এবং আমরা ভীষণ সম্মান করি। যিনি অভিনয় করেছেন, আমরা তাকে ছোটবেলা থেকে দেখছি, শৈশবে দেখেছি, কৈশোরে দেখেছি এবং যৌবনে এসেও দেখছি। যার অভিনয় আসলে শুধুমাত্র অভিব্যক্তি নয়, বরং আমাদের বাস্তব জীবনের কথা তুলে ধরে, যিনি মমতা দিয়ে, সত্য দিয়ে এবং আমাদের হৃদয়ের কোণে এসে ধরা দেয়। আমরা তার অভিনয় দেখি পর্দায়, কিন্তু তাকে অনুভব করি আমাদের ঘরের ভেতর, আমাদের মনের ভেতর। আজকের এই বিশেষ দিনে আমরা তাকে আমাদের সাথে পেয়েছি, পরিচয় করাবো। তার নামটি আসলে যথেষ্ট তার পরিচয় দেওয়ার জন্য, এতগুলো কথা বলার আনুষ্ঠানিকতার কোনো মানে নেই। আমাদের সাথে আছেন আমাদের ভীষণ ভালোবাসার, ভীষণ প্রিয় ডলি জোহর। শুভ দুপুর, শুভ জন্মদিন। থ্যাংক ইউ। তোমাকে ধন্যবাদ দিতে কোনো লাভ নাই। জন্মদিন শুনতে শুনতে টায়ার্ড হয়ে যাচ্ছে সকাল থেকে। যাই হোক, আলহামদুলিল্লাহ যে এখনও ভালোবাসে মানুষ, মনে করে এবং শুভেচ্ছা জানায়, এটাই সবচেয়ে বড় কথা। অনেক ভাগ্যবতী না হলে এরকম পাওয়ার কথা না। তবে আমারই ভুল হয়েছে, আসলে শুভ জন্মদিন না বলে সেটাকে একটু বিশেষায়িত করে অন্যভাবে বলা উচিত ছিল। বলা যায় বলো তো? আসলে নতুন একটা কিছু বের করো তো, কি বলা যায়? এই যে আপনার জন্ম হয়েছে, সেটা আসলে আমাদেরকে ধন্য করেছে। আমরা কৃতজ্ঞ যে আমরা এত গুণী একজন অভিনেত্রী পেয়েছি এবং আপনি দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে আমাদের অভিনয় জগৎকে সমৃদ্ধ করছেন। এবং আজকে 1 বছর গেলে 50 বছর হবে অভিনয় জগতে, তাহলে তো প্রায় 5 দশক বলতে হচ্ছে। এবং জন্মদিনের দিন তো আসলে নানান কথা মাথায় ঘুরে, অনেক স্মৃতি প্রতিফলিত হয়। এখন এসে আসলে আপনার জীবন নিয়ে ভাবনাটা কি, বা জন্মদিনটাকে কিভাবে দেখেন? সত্যি কথা বলতে কি, বললে তুমি বলবে যে, বা ধরো আমাদের দর্শক তো বলতে পারে যে এরকম এগুলো আসলে বেশি বাড়িয়ে বলা হয়তো। আমার আসলে এখন তো কোনো স্বপ্ন নাই। এখন কি কোনো স্বপ্ন থাকতে পারে বলো? আর আস্তে আস্তে আমাদের বার্ধক্যের দিকে যাচ্ছি, পঙ্গু হয়ে যাচ্ছে, কোনো কিছু করার আগ্রহ বাড়ে না। তারপর ধরো কোনো কঠিন কিছু করব বা সংসার নিয়ে চিন্তা করব, আমার কাজ নিয়ে চিন্তা করব, ভালো কিছু যদি পেতাম, ভালো যদি কিছু করতে পারতাম। আজ থেকে ধরো কয়েক বছর আগেও ভাবতাম যে চ্যালেঞ্জিং কিছু ক্যারেক্টার যদি করতে পারতাম এখন এই মুহূর্তে বা এই শেষ সময়ে, এগুলো ভাবতাম। এখন সব ছেড়ে দিয়েছে, এগুলো ভাবছি না কিছু। এখন একটাই তো চিন্তা প্রত্যেকটা মুসলমানের বোধহয়, যে আমাদের তো একদিন যেতেই হবে দুনিয়া ছেড়ে। তো যাওয়ার আগে কিছু কাজ তো করতেই হয়। যদি অনেক ছোটবেলা থেকেই ধরো ইবাদতবন্দি করেছি, নামাজটা পড়তাম, কিন্তু তখন তত বুঝে পড়তাম না। তা এখন যেমন বুঝি, এখনটা বুঝি, তোমার আল্লাহর ঘর ঘুরে এসেছি, কাজেই এখন মনে হয় যে এগুলোর দিকে একটু মনোযোগী হওয়া উচিত। তো একটু মনোযোগ দিয়েই করি এখন। আর ধরো মিথ্যা কথা আগে অনেক বেশি বলতাম, মানুষকে ঠকাতাম, মানুষের সঙ্গে দুষ্টুমি করতাম। তারপর ধরো আমার বন্ধুদের দেখা হলে, বিশেষ আমার ক্লাসমেটদের ছেলেদের সাথে দেখা হলে কি করতাম জানো? ধরো কার সঙ্গে দেখা হলে, কিরে কেমন আছিস, ভালো আছিস, তোর বউ কি এখনও আছে তোর সাথে? মানে এইরকম খুব সহজে, মানে খুব স্বাভাবিকভাবে বলতাম। ও হঠাৎ করে নার্ভাস হয়ে যেত, কেন কি না, মানে আছে তো, এখনও তো আছে, তোর ওই বই তো আছে না? তো এই যেগুলো তো সাবলীলভাবে বলতাম তখন। এখন আবার এগুলো নিয়ে আমার নিজেদের মনে মনে ভাবি যে এগুলো কেন করতাম, কিভাবে করতাম। তবে ভীষণ মজার মানুষ ছিলেন আপনি। হ্যাঁ, খুব মজা করতাম। এটা যারা আমাকে ভালো করে জানে তারা স্বীকার করে যে আমি আসলে মজা করতাম। তারপর ধরো আবার কেউ হয়তো বিয়ে শাদী করেনি, হয়তো বললো যে এখনও তো একা আছি, ফাঁকা আছি, তো তুই যদি একটু ভাবতে পারিস খুব ভালো হয়। তখন আমি আবার বলতাম, দাঁড়া একটু সময় নেই, একটু সময় দে, একটু ভাবারও তো দরকার হয় একটু, তাই না? আমার তো চারিদিকটা আছে, সবার দিক দেখতে হবে। এত সিরিয়াসলি বলতাম, সেটাও না সবাই ভাবতে বোধ হয় তাই। হ্যাঁ, তো ধরো এরকম আছে আমাদের, তো ধরো অনেক লোকজন আছে যারা ভালো লাগে, ভালোবাসে, পছন্দ করে। তার মানে আজকে জন্মদিনের দিনে আপনি আসলে সেই সকল কিছু মনে করছেন, অনেক কিছু মনে পড়ে। আজকে না শুধু, এখন ইদানিং খুব বেশি মনে পড়ে। এবং আজকে এই জায়গায় বসে এই যে একটি বছর কমে যাওয়ার ব্যাপারটি আসলে প্রত্যক্ষভাবে বলেননি, তবে পরোক্ষভাবে বলেছেন যে কমে যায়, সেটাই কথা। সবাই যদি বলে এই কথা যে তোমার জন্মদিন, বয়স বাড়ছে, কিন্তু বয়স বাড়ছে না, আসলে তো কমেই যাচ্ছে। কথা তো একদম 100% সত্যি কথা। তবে এর মধ্য দিয়ে তো আমরা আসলে জীবনটাকে উপভোগ করি এবং শিখি, আস্তে আস্তে গ্রো করার দিকে যাই। আজকে আপনার নাতনিরও জন্মদিন এবং সেই নাতি রায়ানের জন্মদিন। হ্যাঁ, রায়ানকেও আসলে শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এবং সেই গল্পটা খুব ইন্টারেস্টিং, আমি জানি, তবে দর্শকদের সাথে নিয়ে ছোট্ট করে আমি দর্শকদের বলেছি, অনেকবারই বোধহয় বলা হয়েছে আমার। যেমন আমার
বউর দুটো তিনটা বাচ্চা হয়েছে এই পর্যন্ত, তো প্রতিটাই পেট কেটেই হয়েছে। তো আমি যখন জানি পেট কেটে হবেই, তখন ওর 17 তারিখ, ওর বোধহয় ডেট ছিল 23 কি 24 তারিখে হওয়ার কথা, তো ডাক্তারের দেয়া ডেট। তখন ওরাই ঠিক করলো যে এরকম তোমার যখন 17 তারিখ, তাহলে আমরা একটু আগে আনলে কেমন হয়। তো ডাক্তারের সাথে কথা বলেছে, ডাক্তার বলে হ্যাঁ হ্যাঁ বাচ্চা যখন ম্যাচিউর হয়ে যায় তখন 7 দিন 10 দিন আগে আমরা করে দিতে পারি। বলি তাহলে 17 তারিখ করে দেন, ওর গ্র্যান্ডমার জন্মদিন সেদিন। তো ঠিক আছে, করে দিল। এটা কিন্তু চমৎকার একটা কাহিনী। এবং এখন আসলে দাদি এবং নাতির জন্মদিনটা একসাথে কিভাবে পালন করা হয়, বা নাতি কি? আমার নাতি এখনো তো বোঝে না, মাত্র 5 বছর হলো আজকে। আর সবচেয়ে বড় কথা যে ও কেক মুখে নিতেই চায় না, আমি বুঝলাম না কিছু। চকলেটও খায় না, তারপরে তোমার কেক খায় না। তো আমি গতবার তো ছিলাম অস্ট্রেলিয়াতে এই সময়টায়, তা আমি না আমার ছেলেকে বললাম কি একটা কেক নিয়ে আয়, দেখি আমরা দুজনে একসাথে কাটি। মানে এই প্রথম ও ছুরি ধরবে, আমি করব। ওর তখন 4 বছর হলো মাত্র। তা আমি জোর করে হাত ধরবে না, কিছুতেই ধরবে না। ও ধরলো, আমি ওর হাতটা ধরলাম, ধরে কাটলাম, কেটে আমি একটু ওর মুখে দিলাম, যেই দিলাম ইয়াক ইয়াক ইয়াক, তারপরে এই হাত দিয়ে যে আমাদের মুছলো মুখটা, বুঝছো। কেক খেলো না, খেলোই না। তারপরে আমার নাতনি একটু একটু খায়, তবে খুব কম খায় না। পরিবার নিয়েও একটু শুনি। এখন আসলে জন্মদিনটা, এই যে নাতির জন্মদিন, একই সাথে জন্মদিনের দিন কি করা হয়? সারাদিনের কি প্ল্যান থাকে, বা রাত থেকে আসলে কি হয়? কোনো প্ল্যান নাই, ওই যে সবাই আসে, সবাই উইশ করে, সবাই হইচই করে। যেমন কালকে যেটা মজা হয়েছে আমার, যে রিমু রোজা খন্দকার আমাদের শিল্পী, ও তো মা করে জান দেয়। তো মেয়েটা এমনি তো খুবই ভালো, তো বলছে মা আমি আসবো, তোমাকে নিয়ে যাব, ছবি দেখবো এসে। ভালো কথা, ওর এক বান্ধবীকে নিয়ে আসবে, বান্ধবীর নামও ডলি, ওর সঙ্গে আগেই পরিচয় হয়েছে আমার। তো হঠাৎ করে দেখি কলিং বেল টেপাতে, আসবে আমি জানি, কিন্তু ওরা এতজন আসবে জানি না। দরজা গেট খোলার পরে দেখি যে ওর আরেক বান্ধবী, তাদের বাচ্চারা, প্রায় আমরা 8 জন একসাথে হলাম। তা ওটা কেক নিয়ে আসছে, বুঝছো। কেক কাটলাম, ও সবাই মিলে কেক কাটলাম, সবাইকে খাওয়ালাম, তারপরে একসাথে বেরিয়ে গেলাম। এই যে এইভাবে সবাই আনন্দ করে, প্রতিবারই তাই হয়। কেউ না কেউ এরকম, আমাদের অ্যাক্টার্স গিল্ড থেকে অনেক সময় ওরা ফুল টুল নিয়ে, ফল টল নিয়ে যে বাসায় একসাথে হয়, এই কোনো না কোনো জন্মদিন এইভাবে কেটে যায়। তবে আমি যে খুব মানে জন্মদিন আজকে আনন্দ করব, এগুলো কখনোই ভাবিনি, কখনো ভাবা হয় না আর কি। তার আগেই তো আনন্দ পেয়ে যাই, কীভাবে আর ভাববো বলো। এই যে আনন্দ পেয়ে যায় কথাটি, মেকআপ রুমে কিন্তু আসলে সেটাই বলছিলাম যে আপনার জন্মদিন আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ, এবং আমরা সকলে মিলে যখন আপনাকে সাথে নিয়ে সেই জন্মদিনটি উদযাপন করতে পারি, এটি আপনার জন্মদিন আমাদের জন্য আপনার পক্ষ থেকে বিশেষ উপহার। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এবং এই যে মা করার কথাটা চলে আসলো, আপনাকে আমরা অনেক বেশি চরিত্রে মা হিসেবেই দেখেছি। একটু সিরিয়াস প্রশ্নে চলে যায়, এটা কি আসলে আপনার কাছে একটু টাইপ কাস্টিং মনে হয়েছে কখনো, যে আসলে মায়ের চরিত্রেই আমাকে ক্লাসিক সকলে মনে করছে, সেই কারণে আমাকে অন্য কোনো চরিত্রে আসলে কাস্ট করছে না? বা আসলে আমাদের তো এই অঙ্গনটা এমন একটা জায়গা যেখানে একটা লিমিটের বাইরে কিছু খুব একটা ভাবে না কেউ। ধরো কোনো নির্মাতা হয়তো আমাকে নিয়ে ভাবছে যে মমতাময়ী মা হলে ডলিকে নিতে হবে, বা একটু সফট মা হলে ডলিকে নিতে হবে। কঠিন মা তো খুব একটা কেউ চিন্তা করেনি, ফিল্মেও কখনো ভাবতো না। আমি যে এতগুলো ছবি করেছি, এতগুলো মায়ের চরিত্র করেছি, আর মা তো তখনই করছি যখন আমার মায়ের বয়স এবং যে বয়সে মা হওয়া উচিত। ফিল্মে যেমন ধরো শাবনূর, সালমান, ওরা যখন, মৌসুমী, এরা যখন আমার সন্তান হয়, তখন তাদের মা তো একটু কম বয়সী হওয়া দরকার। তো অন্যরা যারা আগে মা করতেন, আনুদিরা করতেন, তো ওনারা তখন দাদি দাদি করে ফেলেছে। পরে যখন ফিল্মে ছিলাম, তখন ওই আমার প্রতি লোডটা একটু বেশি হয়ে গেছে। আরও ছিল, অনেকেই ছিল, সবাই ভাগযোগ করে হতো। তো আমার উপর প্রেশারটা পড়ে গেছিলো বেশি। আমি অনেক করেছি একসাথে। তো যাই হোক, ওই মা থেকে আলটিমেটলি আমার নাটকেও যখন আমি রেগুলার করছি, তখন মায়ের বয়সেই তো বেশি করছি। আর তার আগে প্রথম দিকে যে প্রথমেই মা করেছি তা তো না, তোমাদের বয়সী বা তার উপরে তো আমি অন্য ক্যারেক্টারও করেছি। এবং পর্দা থেকে আসলে আপনি আমাদের সকলের মা হয়ে উঠেছেন। তো এটা একটা গর্বের বিষয় কিন্তু, জানো সামান্থা, তুমি হয়তো এখন ভাবতে পারছো না, একটা মেয়েকে মা হয়ে ওঠা এটা যে কত গর্বের বিষয়, এটা বলার মতো না। আমি তো সবসময় বলি, আমাকে আমাদের জাহানারা আহমেদ অভিনয় করতেন, আমি এর আগে একবার বলেছি এখানেই। জাহানারা আহমেদ একদিন আমাকে টেলিভিশনে বলছে, সবাই মা করছে, তো তাহলে এই এদিকে আয় রে। তা আমি কিন্তু ওনাকে মা ডাকি। তো এবার যে হ্যাঁ বলো। তো বলে কি যে আচ্ছা
তুই যে মন খারাপ করে থাকতিস আগে, কেন বাবু তো হয়েছে অনেক পরে, 9 বছর পরে, তার আগে তো খালার সাথে কাজ করেছি আমি টেলিভিশন নাটকে। তো বল যে তুই যে তখন আফসোস করতিস বা হয়তো কখনো বলেছিস যে বাচ্চা কাচ্চা নাই বা কিছু, তোর মন খারাপ থাকতো, এখন কি তোর মন খারাপ থাকে? এখন তোর অনেক বাচ্চা। আমি যে না খালা, আল্লাহর কাছে লাখ লাখ শুকর, দেখো একটা মাত্র পয়দা করেছে দুনিয়াতে, কিন্তু আমার কতগুলো সন্তান, আমার গুণে বলতে হবে আমার কতগুলো ছেলে মেয়ে। আর শুধু তারা না, আমার শিল্পীরাই শুধু মা ডাকে তো না, বাইরেও আমার অন্যান্য অঙ্গনে, আমাদের ধরো আমাদের মিডিয়ারই আমাদের অন্যান্যরাও তো মা ডাকে, আমাদের যারা টেকনিশিয়ানরা আছে, ডিরেক্টররা আছে, অনেকেই মা ডাকে। নিশ্চয়ই তাই, এবং এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট অর্জন। আমরা যখন আপনার পরিচয় দিতে চাই, আমরা বলি যে মা চরিত্রটিকে যিনি খুব সুন্দরভাবে পর্দার সামনে ফুটিয়ে তুলেছেন তিনি ডলি জোহর। তো আসলে এটি আসলে চমৎকার এক ব্যাপার। তবে এমন কি কোনো চরিত্র আছে যেটিতে আপনি অভিনয় করতে চেয়েছিলেন কিন্তু কখনো করা হয়নি? বা এই যে আপনি তো আরো অনেক চরিত্র অভিনয় করেছেন, ভাবি, বোন, প্রেমিকা, তো এই সকল কিছুর থেকে আপনার নিজের কাছে কোনটা বেশি ভালো লেগেছে বা হৃদয়ের খুব কাছের অনুভব করেছেন? শোনো, আমার তো প্রত্যেকটা চরিত্রই আমার সন্তানের মতো। প্রত্যেকটা চরিত্র, যখন যে চরিত্রে পাই সেই চরিত্রটাকে যখন আমার ভালো লাগে, বেশি কাজ করে, তখন আমার মনে হয় ক্যারেক্টারে আমি আসলেই সাকসেসফুল, আমার মনে হয় এরকম মনে হতো আর কি। যেমন ধরো আমি টেলিভিশন বিটিভিতে যখন একটা নাটক ছিল, আতিকুল হক চৌধুরী আমাকে একটা নাটকে নেবেন, রবি ঠাকুরের দৃষ্টিদান পড়েছো তুমি? হ্যাঁ, নাটকটাও দেখেছি। সুন্দর না ওটা? ভীষণ সুন্দর। তো ওই নাটকটা যখন আমাকে কাস্ট করলেন, তখন টেলিভিশনে আমাকে ওনাকে অনেকেই বলেছেন যে এটা ডলি জোহরকে কি অন্য কেউ হলে ভালো হতো না, বা দেখেন ওকে দিয়ে করাবেন। তা আতিক ভাই বলে কি আমি তো ওকেই মনে হয় যেন ঠিক আছে, আমি ওকে নিয়ে করাচ্ছি। এটা আতিক ভাইয়ের কথা, উনি আমাকে পরে বলেছেন আর কি, যে অনেকেই অবজেকশন দিয়েছে, আমি সবার কথার উপরে তোমাকে নিলাম। এবং আমিও বিশ্বাস করো ক্যারেক্টারটা পাওয়ার পরে আমি যখন স্ক্রিপ্টটা পড়লাম, আমি আসলে অটোমেটিক্যালি আমি যেন ওই অন্ধ হয়ে মেয়েটা হয়ে গেলাম, আস্তে আস্তে অন্ধ হয়ে যাচ্ছি। এবং আসলে এগুলো চরম ভালো লাগা থাকে, যে ক্যারেক্টার ভালো লাগে না, চরম রকম মানে আকৃষ্ট করে। তখন ওইটা ফোটানোর জন্যে যে ভিতর থেকে আবেদন আসে, তখন মনে হয় কি যে আমি যেন ওইটাই আমি ক্যারেক্টার। তারপর ধরো আরেকবার আমাকে একটা সব মেহেরের কথা শুনি, জানো না হয়তো তুমি, অনেক বয়স কম, নারায়ণগঞ্জে একটা টানবাজারে একটা আমাদের একটা সব মেয়ের একটা মেয়েকে নিয়ে আসা হয়েছিল। সেখানে মেয়েটা ওদের অত্যাচারে মারা গেল। তারপর ওকে নিয়ে ইয়েতে স্টেশনের একটা পরিত্যক্ত একটা মালগাড়ির বগিতে ফেলে রাখা হয়েছিল। পরে ওকে পাওয়া গেছে ওখান থেকে। এই মেয়েটাকে গ্রাম থেকে আনতে গেছিলো ওখানকারই একটা আরেকটু বয়স্ক একটা মহিলা, সেখানেই তার জীবনটা কাটিয়ে দিয়েছে। তো সে আনতে গেছে, সেই ক্যারেক্টারটা আমি করেছিলাম। তবে সব মেয়ের করেছিল ডালিয়া বলে একটা মেয়ে অভিনয় করতো। তুমি জানো না, অনেক দর্শক জানে, আগে যারা বিটিভিতে নাটক দেখেছে সে ডালিয়াকে, তো ওই ক্যারেক্টার ডালিয়া করেছিল তখন। তো আমি তাকে এনে গ্রাম থেকে এনে আমি টানবাজারে নিয়ে গেছিলাম। সেই ক্যারেক্টারটা করার সময় যখন আমি শুটিং মানে ওকে আনতে গেছি, গ্রামের কাজটা হচ্ছিল, ওর বাসায় গেলাম আনতে। সেই সময়টা আমি যখন একটা ছোট্ট ঘর থেকে, ছোট ঘর তো, বাড়িটা তো ছনের ঘর, তো এরকম মাটির ঘর, তা আমি রেডি হয়ে যখন, আমি তো প্রপসগুলো সমস্ত কিছু আমি নিজে জোগাড় করে নিয়ে গেছি, আমাকে ওই ক্যারেক্টারটা করতে হবে। তার আগে তো আমি ধরো ওইখানকার মহিলারা কীরকম গেট আপ নেয়, কী ব্যাপার, আমি যাইনি, এর আগে দেখিনি, কিন্তু কিছু তো জানি। আমার এই অভিনয় জগতে আসার পরে তো আমাকে অনেক কিছু, অনেক ক্যারেক্টার, যেমন সমাজে আমি চলতে ফিরতে আমি বিভিন্ন ক্যারেক্টারের দিকে খেয়াল করতাম, তাদের ভাষা খেয়াল করতাম, যার কারণে আমি অনেকগুলো আমাদের অভিনয় আসার আগে তো মঞ্চের ব্যাপারটাও আছে, মঞ্চেও ছিলাম আমি। হ্যাঁ, তো কাজেই হয়েছে কি জানো, আমি যখন গেট আপ নিয়ে বের হলাম, আমাদের ক্যামেরাম্যান ছিলেন উনি প্রয়াত মবিন ভাই, উনি ডিএফপিতে ছিলেন, সিনিয়র, মোটামুটি বেশ সিনিয়র ছিলেন। উনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল, তো উনি আমার দিকে, দরজা দিয়ে বের হওয়ার পর আমার দিকে লুক দিলেন। তাই আমি ওনার দিকে তাকাই, অনেকেই বসে ছিল বাইরে, লুক দিলেন, দিয়ে না চোখটা সরিয়ে ফেলছিলেন, আবার তাকালেন, তা আরে ভাবি তুমি, বাহ, কে তোমাকে গেট আপ দিয়ে দিল? আজ কেন আমি আমার মতন করে আমি সেজে গুজে বের হলাম। তো যাই হোক, ওটাও সাকসেসফুলি একটা কাজ হয়েছিল তখন। এবং আপনি যেভাবে প্রত্যেকটা ডিটেইল আসলে ডিটেইলিং করছেন, একদম স্পষ্ট মনে আছে, ভীষণ ভালোবাসা এবং মমতা নিয়ে অভিনয় করলেই আসলে সেটি হয়। অনেক যেই কাজগুলো আমার ভালো লেগেছে, খুব বেশি করতে ভালো লেগেছে, খুব বেশি ভালো লেগেছে যেগুলো, সেগুলো একদম ডিটেইলসে মনে আছে আমার।
একদমই তাই। এবং এখনকার আসলে আপনার মতো মানুষকে যখন পাই আমরা, কিংবদন্তি তুল্য অভিনেত্রী যিনি আসলে সে আগের সময়টা দেখেছে, এখনকার সময়টা দেখেছে, তখন আসলে স্বভাবতই অনেক কিছু জানতে ইচ্ছে করে, কৌতূহল কাজ করে। এই যে সেই সময়টা বা এখনকার সময়, দুই সময়ের মধ্যে পার্থক্যটা কি, বা এখন নতুন অভিনেত্রীদের মধ্যে আপনি কি দেখতে পান, কি ভালো লাগে? আমাদের ছেলে মেয়ে, শোনো, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়, এটা তো স্বীকার করতেই হবে, তাই না? আমাদের সমাজ, আমাদের দেশ, সব কিছু পরিবর্তন হচ্ছে। তো আমাদের শিল্পীদের মধ্যে আমাদের জায়গাটায়, ক্ষেত্রটাও অনেক পরিবর্তন হয়েছে, আমাদের টেকনিক্যালি অনেক চেঞ্জ হয়েছে। আমাদের ছেলেমেয়েরা যারা আসে তারা অনেক সুযোগ পায় এখন, আমাদের মতো তখনকার সময় মতো এত সুযোগ তো পাইনি। আর তখন আমরা অনেক কষ্ট করে কাজ করতাম, বিটিভিতে যখন কাজ করতাম, পয়সা কম ছিল, রিহার্সেল করতাম 3 দিন বা 2 দিন, তারপরে 2 দিন রেকর্ডিং করতাম, রাত্র পর্যন্ত, বিকেল থেকে রেকর্ডিং শুরু হতো, রাত পর্যন্ত কাজ করতাম, 11টা 11:30 পর্যন্ত, তারপরে বাসায় যেতাম। তো তখনকার কাজ ছিল একরকম, এখন আবার আরেক রকম। এখন ছেলেমেয়েরা এনজয় করে, সারাদিন কাজ করছে, ওরা সকাল থেকে ধরে রাত পর্যন্ত কাজ করছে, ওদের একটা নাটক পরের দিন আরেকটা নাটকে করছে। আমরা তো ধরো বিটিভিতে 2টো নাটক করতে পারতাম এক মাসে, 2টোর বেশি করতে পারতাম না, মানে ওইভাবে অ্যালাউড ছিল না কোনো শিল্পীর। তো ওই 2টা নাটকই আমরা এমন মনোযোগ দিয়ে করেছি, এতটা সময় দিতাম, সেই তুলনায় খাটনির তুলনায় পয়সা কম ছিল, কিন্তু সেইটাই আমাদের জন্য অনেক কিছু মনে হতো। হ্যাঁ, আমাদের ওই টাকাটাই আমাদের কাছে অনেক বেশি মনে হতো। আর আপনি যখন আসলে কথাগুলো বলছেন, তখন যে আপনি কতটুকু উচ্ছ্বসিত হচ্ছেন এবং আন্দোলিত হচ্ছেন আগের কথাগুলো মনে করে, এর থেকে কিন্তু বোঝা যায় যে অভিনয়টাকে আপনি বা আপনারা কতটুকু ধারণ করতেন নিজের মনের ভেতরে। অবশ্যই এখনকার শিল্পীরা কি সেটা করছে? করে, নিশ্চয়ই করে, তা না হলে তো চরিত্রগুলোকে ফুটাতে পারতো না। ওরা ভালো করে, আমাদের মেয়েরা, ছেলে মেয়েরা অনেক ভালো করে আজকাল। আমি তো নাটক দেখি বসে বসে, ধরো আমার অফুরন্ত সময়, আমি এত কাজ করি না এখন, বাসায় বসে থাকি, আমি সব ইউটিউবে বসে বসে দেখি বা যে বিভিন্ন অ্যাপসে বসে বসে দেখি, আমার খুব ভালো লাগে। ছেলেমেয়েরা এত ভালো অ্যাক্টিং করে এখন, আমার কাছে মনে হয় যে না, আমরা যদি এখন, আমি যদি এই সময়টা থাকতাম, হয়তো ওদের মতো এরকম করতে পারতাম না, এরকম মনে হয়। ভালো করে ওরা, তবে ওদেরকে যদি গাইড করা যায়, ভালো ডিরেক্টরের হাতে পড়ে, এরা নিশ্চয়ই খুবই ভালো করবে, আরও ভালো করবে। এবং অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রীরা যদি একটু সাজেশন দেয়, আপনার কাছে কি মনে হয় যে আসলে একজন ভালো অভিনেতা বা অভিনেত্রী হওয়ার জন্য কোন রুলসটা ফলো করা উচিত বা কি আসলে করা উচিত? ওদের ফলো করা উচিত, ওদের নাটক দেখা উচিত, সিনিয়রদের নাটক দেখা উচিত, মানে বেশি বেশি করে নাটক দেখা উচিত। আর সবচেয়ে বড় কথা, আমরা যেটা করি খুব সহজে, কলগেল ভাষাগুলো আমরা যত সহজে বলি, শুদ্ধ বলতে গেলে আমাদের একটু কষ্ট হয়, কারণ বাস্তবে আমরা খুব একটা সহজে শুদ্ধ কথা বলি না, যার কারণে প্র্যাকটিসটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমি খুব খেয়াল করি আজকাল ছেলে মেয়েদের মধ্যে। এটা আমি বলি যে দেখো, অনেক ঘরে অনেক বাবা মারা চায় না এই ধরনের আমরা কলগেল ভাষায় কথা বলে নাটক করি, এরা চায় একটু শুদ্ধ ভাষায় কথা বলি। যেমন হায়াত ভাইয়ের কোনো নাটকে কিন্তু উনি যদি ডিরেকশন দেয়, ওনার কোনো নাটকে এই কলকেল ভাষা বা ওরকম খামুনা যেমনরা বললে খুব একটু বিরক্ত হয়। চয়নিকেও পছন্দ করে না দেখি, এদের সাথে কাজ করি বেশি, তো কাজেই আমার কেন জানি মনে হয় বাংলা ভালো করে বললে অসুবিধা কোথায়। হ্যাঁ, যখন আমি একটা ডিস্ট্রিক্টের ভাষা বলবো, সেটা সেই ডিস্ট্রিক্টের ভাষাটাই, সেই নাটকে আমরা সেই ভাষাটাই শুধু বলবো। কিন্তু আমরা এখন দেখি যে প্রতিনিয়ত প্রতি নাটকেই আমরা গুরুচণ্ডালীর মতো আসলে মিশিয়ে না ফেলি, যখন যেটা বলি সেই ভাষাটাতেই যেন কথা বলি। আমি মনে করি বলা উচিত সব, তাহলে হবে কি জানো, সবার একটা সাধনা থাকবে, সবার একটা ওই যে মনোনিবেশটা থাকবে, খেয়ালটা থাকবে। অ্যাক্টিং করো, খুব ভালো অ্যাক্টিং করছো, কিন্তু আমার ভাষাটাকে ঠিক করা উচিত। এই জন্য করা উচিত, ঘরে যা ছেলেমেয়েরা যারা দেখবে তারা তো ওটা ফলো করে, বাচ্চারা ওরা সুন্দর করে কথা বলা। এবং আমাদের শেখাটা কিন্তু আসলে মিডিয়া থেকে শুরু হয়। হ্যাঁ, এটা সত্যি কথা। যেমন ধরো আমি তো বাইরে যাই, যখন দেশের বাইরে যাই, তখন ওই যে ধরো ওখানকার ছেলেমেয়েরা, যেমন সিলেটি যে ছেলেমেয়েরা তারা বাংলা বলে না, বলে সিলেটি বলি আমরা, বা সিলেটিটাকে আরও বাংলা ভাষা বলে, কিন্তু ওটা তো বাংলা ভাষা না। আমার তো বাংলাটা সুন্দর করে বলাটাই বাংলা ভাষা, তাই না? আমাকে সুন্দর করে বললে অসুবিধা কোথায়? তখন আমি ওইখানে অনেক সময় অনেক জায়গায় কথা বলেছি, আমি ইন্টারভিউতে বলেছি যে এদের জন্য একটু ভাষাটা বাবা মাকে খেয়াল করতে হবে, এবং এদের জন্যই নাটকগুলো ছেড়ে রাখতে হবে, শুদ্ধ ভাষার বা সুন্দর উচ্চারণের অনুষ্ঠানগুলো ওদেরকে দেখাতে হবে। কারণ ওরা বাংলাই যখন বলবে, একটু বাংলাটাই বলুক, ওই কোনো ডিস্ট্রিক্টের ভাষা বলে বলে ওরা শেখা, আর ইংলিশ আর সিলেটি ছাড়া তো কিছু বলতেই পারে না আমরা বাচ্চারা। অত সুন্দর সুন্দর বাচ্চাগুলো কথা বলে যখন, তখন ওই যে ভাষাটা যদিও, এবং এই ভাষার জন্য আসলে এত কিছু হয়েছে, সেই ভাষাটা। একটু চলচ্চিত্রের গল্প শুনি আসলে। 61টির মতো চলচ্চিত্র, 161টা ছবি করেছি।
ও মাই গড 161টা চলচ্চিত্র অল্প সময়ের মধ্যে। জীবনকালে, হ্যাঁ এটা কিন্তু আসলে বিরাট অর্জন এবং আপনি আজীবন সম্মাননা পেয়েছেন। আসলে এটা আপনার প্রাপ্যই ছিল, এতগুলো চলচ্চিত্র করা, চারটিখানি কথা না, এত ছবি করলে যে আজীবন পাবো তা না। আমি এই ব্যাপারটাতে আসছিলাম, আপনি কি আসলে এটা মনে করেন যে লেস ইজ মোর, যে আমি কম কাজ করব কিন্তু রুচিসম্মত কাজ করব, নাকি যে বেশি অভিনয় করেও ভালো করা যায়? আমি তোমাকে বলি সামান্থা, এখন আমি কাজ পাই বা কাজ করি তখন ওটার মধ্যে রুচিসম্মত থেকে অরুচিকর ব্যাপার এগুলো কিন্তু আমরা খেয়াল করিনি বা হতো না সেরকম, বা হয় না এখনো। কি হয় টেলিভিশনে অরুচিকর কিছু হয়? হয় খুব কম, এটা তো মানে রিজেক্ট করার মতন আর কি। তবে নিজের পছন্দটার সাথে অ্যালাইন করা নাকি হচ্ছে দর্শকরা কোনটা পছন্দ করবে সেই ক্ষেত্রে কোনটাকে প্রাধান্য দেন? দর্শক তো অবশ্যই, যেটা দেখতে শুরুতেই যদি আমি একটা কাজ দিয়ে ধরে ফেলতে পারি দর্শককে, যদি ভালো লেগে যায় ওরা কিন্তু শেষটুকু দেখবেই। যেমন আমি এখন অনেক নাটক দেখতে গেলে প্রথমেই যখন ভালো লেগে যায় আমি আর উঠি না, যত রাতে হোক 2টা বাজুক 3টে বাজুক না, ওটা দেখে শেষ করে তারপরে উঠি। এটা সব দর্শকই আমার মনে হয় করে। এবং আপনি আসলে সেই কাজটি খুব সফলতার সাথে করতে পেরেছেন, কারণ আপনার নাটক পেলেই কেউ মানে হচ্ছে বিনা সংকোচে দেখতে বসে যাবে। হ্যাঁ, না না, গালাগালি নাটকও করেছি। যেমন ধরো এই যে একটা কাটপিস যায় ইয়েতে, ঝগড়ালি বলে একটা নাটক করি আমি আর খুশি। ওটা আবার দেখি অন্যান্য মেয়েরাও, ধর তোমাদের বয়সী মেয়েরা দুজন মিলে খুশি সাজে, আমি সাজি, সেজে ওরা আবার এটাকে ওইভাবে ফলো করে রেকর্ডিং করে আবার ছেড়ে দেয় ফেসবুকে। এটাও আমি দেখেছি। দীর্ঘ চলচ্চিত্র জীবনের অভিজ্ঞতাটার কথা একটু শুনি। দীর্ঘ ফিল্ম আসলে আমার করার কোনো ইচ্ছে ছিল না, এটা সত্যি কথা। আমি টেলিভিশন যখন করতাম, বিটিভিতে বেশি করতাম সেই সময়। তো প্রথম আমার ফিল্মে আসাটা হলো জহির রায়হান সাহেব, ওনার ভাই ছিলেন জাকারিয়া হাবিব, সবাই ছোট ভাই, এবং ওনার চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলেন হলো, ওনার নাম ছিল আরে দূর কি ভুলে গেলাম হঠাৎ করে, দেখো তো ভুলে গেলাম। যাই হোক, ওনারা দুজন হঠাৎ করে আমার বাসায় যেয়ে উঠলেন সকাল। তখন আমি ইউনিভার্সিটি পড়ি কিন্তু জানো, তখন আমি 3rd ইয়ারে পড়ি না 2nd ইয়ার 3rd ইয়ার পড়ি বোধহয়। আমার বাসায় যেয়ে উঠলেন, তা আমি চিনি না, আমি ভাবছি জহুরের কাছে এসছে। আমি কলিং বেল টিপাতে দৌড়ে যে বারান্দায় দাঁড়িয়ে দেখি নিচে আমার গেটের সামনে। তা আমি বললাম জি, বলে একটু দরজাটা খোলেন, সালাম আলাইকুম দিল। আমি দৌড়ে যে গেট খুলে দিলাম, উঠলো, উপরে এসে বসলো। আমি ভাবছি জহুরের কাছে এসছে। আমাকে আপনারা বসেন, জহুরটা একটু বাথরুমে আছে, আসবে এখন। বলতে জহুর সাহেবের কাছে আসিনি, আপনার কাছে এসছি। তারপরে আমি যে জি, তো বলকে হ্যাঁ বসেন আপনি। তো আমি তো ঘরোয়াভাবে ওইভাবে, আর তখন ইউনিভার্সিটি পড়ি, যদিও আমি ঘরের বউ, কিন্তু ওই সালোয়ার কামিজ পরা ওই সাদামাটাভাবে আমি বসছি ওনাদের সামনে। আর রান্নাঘরে যে আমার কাজের মেয়েটাকে একটু বলে এসছি একটু চা দিও এখানে। হ্যাঁ জি বলেন। বলে আমার নাম এই, আমি এই, উনি এই, আমি আপনার কাছে ছবির ব্যাপারে। আচ্ছা না না না, আমি ছবি করবো না। কথা বলছে না না, ছবির জন্য আমি ছবি করবো না। বলে না একটু বসেন। তারপরে বসলাম, এই কথা সেই কথা। তারপরে কিছুক্ষণ পর জহুর আসলো। জহুর আসতে পরে আপনাকে কনভিন্স করলো কিভাবে? এই তো ওই যে বারবার বলছে একই কথা। তারপর জহুর আসলো, জহুর সাহেব, জহুর ভাই আপনি একটু বলেন ওনাকে। জহুরকে আমি কেন বলতে যাব, অনেক ম্যাচিওর সে নিজে কাজ করে বাইরে, আর ওটা করবে কি করবে না এটা ওর নিজের ব্যক্তিগত মতামত। এখানে আমার কিছু বলার নাই, আমার কোনো অবজেকশন নাই বা কিছু নাই এখানে। বাস জহুরের কথা বলে ছেড়ে দিল। তারপরে উনি অনেক বলে অনেকটা সময় ওনারা আমার বসেছিলেন, আলটিমেটলি রাজি করালেন, গেলাম। এই তো রাজ্জাক ভাই, ববিতা, ওদের সাথে প্রথম কাজ করলাম শুরুতে। এই যে আমি সেটে কাজ করতে গেলাম, অন্যান্য ডিরেক্টররা আসতেন, প্রডিউসাররা আসতেন এফডিসিতে, প্রায় দিনই কেউ না কেউ এসে আমাদের কাজ করেন। এই কারণ সবাই তখন টেলিভিশনে আমাকে চেনে, তাই না? তো কাজে একটা চেনা আর্টিস্টকে ওরা দেওয়া কাজে ঢুকাতে পারে, এই করে করে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেলাম। কারণ এমনও হতো একদিনে 3-4 ছবির কাজ করতাম জানো। এই যে জড়িয়ে গেলেন, এখন আসলে এটাকে কি মনে হয়, খুব চমৎকার একটা সিদ্ধান্ত ছিল নিশ্চয়ই? না, আমি কোনো সিদ্ধান্ত নিতে পারিনি, তো ভাবারই সময় পেতাম না। মানে কাজের চাপ, আর আবার ওই বয়সে, এত বয়স তো তখন এমন কিছু না, ওই বয়সে কষ্টটা হতো। যেমন ধরো টেলিভিশনে যেতাম, 2 দিনে একটা নাটক করে ফেলতাম, এখানে আমার এতদিন লাগতো একটা ছবি শেষ করতে, বিরক্ত হতাম মনে মনে, বুঝছো? তো যাই হোক, করতে করতে ভালো লাগাটা কাজ করেছে, এক সময় কাজ করতাম। তবে এখন আসলে যখন অবসর আছেন তখন তো সেই মেমোরিগুলো আসলে হ্যাঁ অবশ্যই ভাবি, সে আমাদের শিল্পীদের সাথে, টেকনিশিয়ানদের সাথে, সবার সঙ্গে একটা হৃদ্যতা হয়ে যেত, একটা আদান প্রদান ছিল, কথাবার্তা হতো। এবং ডলি জোহর আসলে অভিনয়ের বাইরে, ব্যক্তিগত জীবনের বাইরে নিজের অবসর সময় এখন কি করেন? এখন যে বললাম একটু ইবাদত বন্দিগে থাকি, একটু ফেসবুক তো আমাদের একটা ভালো পন্থা দিয়েছে আমাদেরকে, ওটা নিয়ে বসি, ফোনে কথা বলি। পুরনো ফেসবুকের মাধ্যমে একটা জিনিস তো ভালো যে অনেক পুরনো বন্ধু বান্ধবকে পাওয়া যায়,
তাদের সাথে কথা হয়, অনেকের সঙ্গে অনেক দিন যোগাযোগ নেই, হঠাৎ করে ফোনে পেয়ে কথা বলি। এই যে ব্যাপারগুলো এইভাবে করে সময় কেটে যায়। অনেকে মনে করে এবং আমাদের সময় আসলে কেটে যাচ্ছে। আমরা ভীষণ সুন্দর একটি দুপুর আপনার সাথে কাটালাম আপনার জন্মদিনের প্রথম প্রহরে, এই জন্য আমরা খুব আনন্দিত এবং আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি কেক এটি কাটতে কাটতে আমরা বিদায় নেব। কেক কাটতে ভীষণ তবে আমাদের ভীষণ ভালো লাগে যখন আমরা একজন পছন্দের মানুষের জন্মদিন সকল দর্শককে সাথে নিয়ে পালন করতে পারি। থ্যাংক ইউ সামান্থা, চিন্তা করো খুব হাসি লাগছে আমার, যেটা আমার নাতি কাটবে সেটা আমি কাটছি। ওকে, দুজনকে জন্মদিনের শুভেচ্ছা এবং আপনি আরো বহু বছর ধরে আমাদের অভিনয় জগৎকে সমৃদ্ধ করবেন সেই প্রত্যাশা রাখছি এবং আবারও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ। যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে থাকার জন্য। আবারও দেখা হবে পরবর্তী আয়োজনে।